গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়াল। পড়ছি এর ৭ম ও শেষ পর্ব। রাত ১১টা বাজে। শফিক রাতের খাবার শেষ করে ঘুমোতে গেছে। তাকে জায়গা দেওয়া হয়েছে গেস্ট রুমে। অবন্তী জগ ভর্তি পানি এবং গ্লাস দিয়ে গেল। শফিক বলল, আমার কিছু লাগবে না, তুমি ঘুমোতে যাও। অবন্তী বলল, আমি ৫ মিনিট পরে যাব। আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এই দৃশ্যের কথা বলবো, আপনি ঠান্ডা মাথায় শুনবেন। যদি কোনো ব্যাখ্যা দাঁড়া করাতে পারেন সেটাও বলবেন। শফিক বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেন্সড। গল্প বলে টেনশন কমাও। আমার নিজের জীবনে অদ্ভুত এক ঘটনা ঘটেছে, এই প্রসঙ্গে তোমাকে কাল ভোরে বলবো। এখন তোমার গল্প শুনি। অবন্তী গল্প শুরু করল। ৭ই নভেম্বরের কথা। দাদাজান ফিরছেন না। ঘরে আমি আর রহিমা। দারোয়ান কালামকে পাঠিয়েছি দাদাজানের পরিচিত সব বাসায়, কেউ যদি কোনো খবর দিতে পারে। তখন রাত ১২টার ওপর বাজে। আমি ছাদে বসে আছি। ছাদ থেকে অনেক দূর দেখা যায়। রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, কুকুর বিড়াল পর্যন্ত নেই। হঠাৎ দেখি লুঙ্গি গেঞ্জি পরা একজন লোক আসছে। তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, সমস্যাটা ধরতে পারছি না। লোকটা যখন এসে আমাদের বাড়ির গেটের দরজা খুলল, তখন সমস্যাটা ধরতে পারলাম। তার চোখ নেই, মুখ নেই, নাক নেই। আমি ভয়ে অস্থির হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে গেল। জিনিসটা কি আমি জানি না, তবে এই বাড়িতেই আছে তা জানি। কুকুর বিড়ালরা এইসব বুঝতে পারে বলেই আপনার কুকুর এত হইচই করছিল। শফিক বলল, ওহ গড। অবন্তী বলল, ভয়ঙ্কর গল্প না? শফিক বলল, অবশ্যই ভয়ঙ্কর। অবন্তী হতাশ গলায় বলল, আমি বুঝতে পারছি আমার এ বাড়িতে থাকা ঠিক না। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু আমি কোথায় যাব বলুন? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি তোমার মার কাছে চলে যাও। মা টিকিট পাঠাবে বলেছিল, এখনো পাঠায়নি। তাছাড়া আমার পাসপোর্টও করা নেই। শফিক বলল, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি নিশ্চিন্ত থাকো। হঠাৎ শফিক চুপ করল, বিস্মিত হয়ে তাকালো অবন্তীর দিকে। অবন্তী বলল, মনে হচ্ছে না ছাদে কেউ হাঁটছে? শফিক বলল, হ্যাঁ। অবন্তী বলল, ওই জিনিসটা হাঁটছে। আপনার যদি সাহস থাকে তাহলে চলুন, দুজন মিলে ছাদে যাই, চাক্ষুষ দেখি ঘটনা কি। শফিক বলল, আমি সাহসী মানুষ না অবন্তী, আমি ভীতু মানুষ। ছাদে কি হচ্ছে তা জানার দরকার নেই। তুমি ঘুমাতে যাও, আমার ঘুম হবে না। আমি সারা রাত জেগেই থাকব, তাতে সমস্যা নেই। কালা পাহাড় চাপা স্বরে ডেকেই যাচ্ছে। সে কি দেখছে কে জানে। ক্যান্টনমেন্টের উত্তাপ ঢাকা শহরে প্রবেশ করল না। শহর তার নিজের নিয়মে চলতে লাগল। শান্ত নিস্তরঙ্গ ঢাকা শহর। মাঠাওয়ালারা মাঠা মাঠা বলে মাঠা বিক্রি করতে লাগল। ধুনুরিরা কাঁধে ধুন নিয়ে লেপ্তশোক সারাইয়ে নেমে গেল। ছুরি কাচি ধার করানোর লোকও নামল। মিষ্টি গলায় বলতে লাগল, ছুরি কাচি ধার করাইবেন, ছুরি কাচি ধার করাইবেন। সে বছর প্রচুর ইলিশ মাছ ধরা পড়ল। আমি আমার জীবনে এত সস্তা ইলিশ দেখিনি। ইলিশ মাছ সস্তা হওয়ার মানে অন্যান্য মাছ ও শাকসবজির দাম কমে যাওয়া। তাই হল। ঢাকা শহরবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের কাছে মনে হল জিয়া সরকার দেশের জন্য মঙ্গল নিয়ে এসেছে। আমি তখন খুবই কষ্টে জীবন কাটাচ্ছি। বাবার পেনশনের সামান্য টাকা এবং কেমিস্ট্রির লেকচারার হিসেবে আমার বেতনে ৬ ভাই বোন এবং মাকে নিয়ে বিশাল সংসার চলছে। চলছে বলা ঠিক হবে না, আটকে আটকে যাচ্ছে। গাড়ি চলে না টাইপ চলা। মাসের শেষ দিকে আমাকে এবং মাকে ধারের সন্ধানে বের হতে হচ্ছে। ধার দেওয়ার মতো মানুষের সংখ্যাও তখন সীমিত। যারা আছেন তারা আমাকে এবং মাকে ধার দিতে দিতে ক্লান্ত বিরক্ত। এই প্রবল দুঃসময় বিচিত্রার সম্পাদক শাহাদাত ভাই একদিন আমাকে বললেন, বিচিত্রা গ্রুপ থেকে বাচ্চাদের একটা পত্রিকা বের হবে, প্রথম সংখ্যায় একটা লেখা দিতে পারবেন? আমি এত জোরে হ্যাঁসূচক মাথা নাড়লাম যে মাথা ছিঁড়ে পড়ে যাওয়ার উপক্রম হল। রাত জেগে লিখলাম নীল হাতি, শিশু কিশোরদের জন্য জীবনের প্রথম লেখা। এই লেখার চালিকা শক্তি সাহিত্য সৃষ্টি ছিল না, কিঞ্চিত অর্থ উপার্জন ছিল। লেখা প্রকাশিত হল এবং আমি সম্মানী হিসেবে ২০ টাকা পেলাম। পরিষ্কার মনে আছে, এই টাকায় ১ সের খাসির মাংস, পোলাওয়ের চাল এবং ঘি কেনা হল। অনেকদিন ভালো খাবার খাওয়া হয় না, একদিন ভালো খাবার। গ্রাম বাংলায় একটি কথা চালু আছে, যেদিন উত্তম খাবার রান্না হয় সেদিন যদি হঠাৎ কোনো অতিথি উপস্থিত হন,
তখন ধরে নিতে হবে উত্তম খাবারের উপলক্ষ সে অতিথি। তখন অতিথিকে যথাযোগ্য সমাদর করতে হবে। ঘরে পোলাও, খাসির রেজালা এবং ডিমের কোরমা রান্না হয়েছে। বাসায় অপরিচিত একজন অতিথিও এসেছেন। ছোটখাটো মানুষ, গাত্রবর্ণ কালো, সারাক্ষণ হাসছেন। তার নাম আশরাফুন্নিসা, কর্নেল তাহেরের মা। তিনি নাকি কাছ থেকে কোনো লেখক দেখেননি, লেখক দেখতে এসেছেন। তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন, হুমায়ুন বেটা, আমাকে সালাম করো, আমি তোমার আরেক মা। আমি তৎক্ষণাৎ তাকে পা ছুঁয়ে সালাম করলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে মাথার ঘ্রাণ শুকে বললেন, ঠিক আছে। কি ঠিক আছে তা কখনো তাকে জিজ্ঞেস করা হয়নি। আমি তাকে না চিনলেও তার ছোট ছেলে আনোয়ারকে খুব ভালো করে চিনি। আনোয়ার তখন আমার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। মাঝে মধ্যে ক্লাসের শেষে আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে চা খাই। আনোয়ারের মাথায় বিপ্লবী সিরাজ শিকদার এবং তার ভাই কর্নেল তাহের নানান আইডিয়া ঢুকিয়ে দিয়েছেন। সেই সব আইডিয়ার কারণে আনোয়ারের সব গল্পই দেশ বদলে দেওয়ার গল্প। তবে আনোয়ার যে সিরাজ শিকদার গ্রুপের এক সক্রিয় সদস্য তা আমাকে সে জানায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের লাউঞ্জে আনোয়ারের সব গল্প শেষ হয় চা শেষ করে একটা কথায়, হুমায়ুন, চলো তো আমার সঙ্গে। কোথায়? তাহের ভাইয়ের কাছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চান। উনি আমাকে চেনেন কিভাবে? আমি তোমার কথা ভাইজানকে বলেছি, উনি তোমার বইও পড়েছেন। আমরা সব ভাইবোন বইয়ের পোকা। আজ না, আরেকদিন যাব। কবে যাবে? কোনো এক শুভ দিনে যাব। আনোয়ারের তখন পুরনো একটা মোটর সাইকেল ছিল। তাকে অকারণে মোটর সাইকেলে ঘুরতে দেখতাম। আনোয়ার এবং কর্নেল তাহেরের মা বেগম আশরাফুন্নিসাকে আমি আমার মায়ের মতোই দেখেছি। তিনি আমাকে ডাকতেন হুমায়ুন বেটা। তার ডাকের সঙ্গে আমার বাবার ডাকেরও মিল ছিল। বাবা আমাকে ডাকতেন বড় বেটা হুমায়ুন। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আমার নিজের খুব পছন্দের বই আগুনের পরশমণি আমি বেগম আশরাফুন্নিসাকে উৎসর্গ করি। উৎসর্গপত্রে লেখা, বীর প্রসবিনী বেগম আশরাফুন্নিসা, কর্নেল তাহের সহ ৮ জন মুক্তিযোদ্ধার জননী। উৎসর্গপত্রে সামান্য ভুল আছে। বেগম আশরাফুন্নিসা ৮ জন মুক্তিযোদ্ধার জননী না, তিনি ৯ জন মুক্তিযোদ্ধার জননী। তার ৭ পুত্র এবং ২ কন্যা মুক্তিযোদ্ধা। এই ৯ জনের মধ্যে ৪ জন মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্যে বীরত্বসূচক পদকের অধিকারী। কর্নেল তাহের বীর উত্তম, এক ভাই ইউসুফ বীর বিক্রম, ২ ভাই বীর প্রতীক। এই বীর প্রতীক এরা পেয়েছেন ২ বার করে। এই প্রসঙ্গে আমি আবার ফিরে আসব। এখন চলে যাই নীল হাতিতে। খান ব্রাদার্স এবং কোম্পানির মালিক খান সাহেব নীল হাতি বই হিসেবে ছাপাতে রাজি হলেন। তবে বিরক্ত মুখ করে বললেন, আপনি যেসব লিখেছেন বাচ্চারা এগুলা পড়বে না। ছোট ছোট ডিটেকটিভ বই লেখেন, স্বপন কুমার টাইপ, ২ টাকা সিরিজের। মাসে ২ মাসে একটা করে বের হবে, পারবেন? আমি বললাম, জি পারব। তিনি সঙ্গে সঙ্গে ক্যাশ থেকে ১০০ টাকা দিলেন, ডিটেকটিভ বইয়ের জন্য অগ্রিম সম্মানী। তিনি বললেন, একটা ডিটেকটিভ বই আগে লিখে দেন, তারপর আমি আপনার নীলহাতি ছাপাব। নীলহাতি বইয়ের সুন্দর কভার লাগবে। কায়েম চৌধুরীকে দিয়ে হবে না, উনি ১০ বছর লাগাবেন, দেখেন অন্য কাউকে পান কিনা। নীলহাতির প্রচ্ছদ শিল্পী খুঁজতে গিয়ে আমার আদর্শলিপি প্রেসের শফিকের সঙ্গে পরিচয়। শফিক ছোটখাটো মানুষ, শ্যামলা রং, চোখের পাপড়ি মেয়েদের মতো দীর্ঘ বলেই হয়তো চেহারায় মেয়েলি ব্যাপার আছে। তাকে ঘিরে আশ্চর্য এক স্নিগ্ধতা আছে। আমি অল্প কিছু মানুষের ভেতর এই বিষয়টা দেখেছি। শফিক আমাকে বসিয়ে রেখেই নীলহাতির গল্প পড়ে ফেলল। ৬-৭ পাতার গল্প, বেশি সময় লাগার কথা না। গল্প শেষ করে গম্ভীর গলায় অতি প্রশংসাসূচক একটি বাক্য বলল, প্রিয় পাঠক, এই বাক্যটি উপন্যাসে ব্যবহার করতে আমার লজ্জা লাগছে, তারপরেও ব্যবহার করছি। শফিক বলল, আপনি যে অনেক বড় একজন গল্পকার, গ্রিম ব্রাদার্সের মতো, তা কি আপনি জানেন? আমি হেসে ফেলে বললাম, জানি। দেশের মানুষ তো জানে না। আমি বললাম, একদিন হয়তো জানবে, আবার হয়তো জানবে না। আমাদের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, অন্য কারো হাতে। আমরা পুতুলের মতো নাচছি, সবই পুতুল নাচের রীতিকথা। আপনি অদৃষ্টবাদী? হ্যাঁ। মৃত্যুর খুব কাছ থেকে ফিরেছেন? হ্যাঁ। কতবার? একবার। আরও ২ বার মৃত্যুর কাছ থেকে ফিরবেন, তাই নিয়ম। আমি শফিকের কথায় যথেষ্টই আনন্দ পেলাম। শফিক বলল, আমি নিজেও অদৃষ্টবাদী, তবে আপনাকে অদৃষ্টবাদী হলে চলবে না। বড় লেখকেরা জীবনবাদী হন, অদৃষ্টবাদী হন না। দুপুরে শফিক আমাকে ছাড়ল না, তার সঙ্গে দুপুরের খাবার খেতে হল। রান্না করেছেন শফিকের মা। শফিক তাকে গ্রাম থেকে নিয়ে এসেছে। ভদ্রমহিলা নির্বাক প্রকৃতির,
ছেলের সঙ্গেও কথা বলেন না, ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখেন। শফিক বলল, মার ধারণা তিনি কুকুরের কথা বুঝতে পারেন। তার একটা কুকুর ছিল, নাম কপালপোড়া। মা ওই কুকুরের সঙ্গে কথা বলতেন, এখন আমার কুকুরের সঙ্গে কথা বলেন। আপনার কুকুর আছে নাকি? হ্যাঁ আছে, নাম দিয়েছি কালা পাহাড়। শফিকের আদর্শলিপি প্রেসে ওই দিন দুপুরের খাবারের কথা আমার বাকি জীবন মনে থাকবে, কারণ ওই দিন শফিকের মায়ের রান্না করা অদ্ভুত এক খাবার খেয়েছিলাম, আমের মুকুল দিয়ে মৌরলা মাছ, মলা মাছ। অনেকেই এই খাবার তৈরি করে দিতে বলেছি, কেউ রেসিপি জানে না বলে তৈরি করে দেয়নি। শফিকের মাও দ্বিতীয়বার এই খাবার রান্না করেননি। তিনি আসলে সিজিফ্রিনিয়ার রোগী, মাঝে মাঝে তার রোগের প্রকোপ বেড়ে যেত। তখন তিনি দরজা জানলা বন্ধ করে ঘরে বসে থাকতেন, সারাক্ষণ অদৃশ্য এক কুকুরের সঙ্গে কথা বলতেন। শফিক তাকে ডাকলে কুকুরের মতোই শব্দ করতেন। এই মহিলার হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক চিকিৎসক, আমি তার নাম ভুলে গেছি। এই চিকিৎসক শহীদ জননী জাহানারা ইমামের ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা করে তার মৃত্যু ত্বরান্বিত করেছিলেন। শফিকের কারণে আরও দুজনের সঙ্গে আমার পরিচয় হল। একজন তার পোষা কুকুর কালাপাহাড়, তার গা ভর্তি ভেড়ার লোমের মতো বড় বড় ঘন কালো লোম, প্রকাণ্ড শরীর, পুতি পুতি লাল চোখ। কালাপাহাড় আমাকে দেখেই চাপা ক্রুদ্ধ গর্জন শুরু করল। শফিক বলল, চোপ কালাপাহাড়, চোপ। উনি আমার বন্ধু মানুষ, তাকে দেখে এরকম করা যাবে না, উনি ভয় পেতে পারেন। তুমি যাও, তার পায়ের কাছে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকো। আমাকে অবাক করে দিয়ে এই কুকুর আমার দুই পায়ের কাছে এসে মাথা নিচু করে বসল। আমি অবাক হয়ে বললাম, আপনার এই কুকুর কি মানুষের ভাষা বুঝতে পারে? শফিক বলল, সবার কথা বুঝতে পারে না, তবে আমারটা মনে হয় পারে। আমি বললাম, অবিশ্বাস্য ব্যাপার। শফিক বলল, আমাদের ঘিরে আছে অবিশ্বাস্য সব ব্যাপার, আমরা তা বুঝতে পারি না। এই প্রসঙ্গে এডগার অ্যালেন পোর একটি উক্তি আছে, উক্তিটি শুনেছেন? আমি বললাম, না, বলুন শুনি। শফিক বলল, বলবো না, আপনি অ্যালেন পোর রচনা পাঠ করে জেনে নেবেন। আপনি লেখক মানুষ, আপনার প্রচুর পড়াশোনা করা প্রয়োজন। শফিকের কারণে দ্বিতীয় যার সঙ্গে পরিচয় হল সে এক মানবী, নাম অবন্তী। আমি এমন রূপবতী মেয়ে আগে কখনো দেখিনি, ভবিষ্যতে দেখব এমন মনে হয় না। দুধে আলতা গায়ের রং, বইপত্রে শুধু পড়েছি, এই প্রথম চোখে দেখলাম। বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে দুজন এসেছিলেন, একজন হলেন ইংরেজি কবি শেলি, দ্বিতীয়জন হলেন বুদ্ধদেব পুত্র কুণাল। আমি নিশ্চিত অবন্তীর চোখ ওই দুজনের চোখের চেয়েও শতগুণ সুন্দর। মেয়েটার একটাই দোষ লক্ষ্য করলাম, সে কিছুক্ষণ পরপর ঠোঁট গোল করে ভুরু কুঁচকে বসে থাকে। তখন তাকে যথেষ্টই কুৎসিত দেখায়, মনে হয় বিদেশি এক কুকুর বসে আছে। তার এই বাজে অভ্যাস কেউ শোধরানোর চেষ্টা কেন করেনি কে জানে। শফিক বলল, আমার এই লেখক বন্ধুকে তোমার কাছে নিয়ে এসেছি। অবন্তী বলল, আমি কোনো লেখককে এত কাছ থেকে কখনো দেখিনি। আচ্ছা, আপনি কি হাত দেখতে পারেন? আমি বললাম, না। অবন্তী বলল, আপনি চমৎকার একটা সুযোগ মিস করলেন। আপনি যদি হ্যাঁ বলতেন তাহলে অনেকক্ষণ আমার হাত কচলাবার সুযোগ পেতেন। আমি হেসে ফেললাম। অবন্তী বলল, আপনার সঙ্গে আজ গল্প করতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ। শফিক বলল, তোমার কি হয়েছে? অবন্তী অবলীলায় বলল, মাসের কয়েকটা দিন মেয়েদের শরীর খারাপ থাকে, আমার সেই শরীর খারাপ, এখন বুঝেছেন? আমি ছোটখাটো ধাক্কার মতো খেলাম। কোনো মেয়ের কাছ থেকে নিজের শরীর খারাপ বিষয়ে এই ধরনের কথা শুনব তা আমার কল্পনার বাইরে ছিল। অবন্তীর সঙ্গে দেখা হওয়ার ২১ বছর পর আমি একটি উপন্যাস লিখি। উপন্যাসের নাম লীলাবতী। লীলাবতীর রূপ বর্ণনায় আমি অবন্তীকে চোখের সামনে রেখেছিলাম। তারিখ নভেম্বর ২৪, ১৯৭৫। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে আছি, আনোয়ারের জন্য অপেক্ষা করছি। আজ আনোয়ার আমাকে কর্নেল তাহেরের কাছে নিয়ে যাবে। কর্নেল তাহের যে তখন পলাতক, SM হলে পদার্থবিদ্যার একজন লেকচারারের ঘরে লুকিয়ে আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। দিনটা ছিল মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। আনোয়ার আসতে দেরি করছে। আমি তৃতীয় কাপ চায়ে চুমুক দিচ্ছি। তখন ক্লাবের বেয়ারা এসে বলল, অধ্যাপক রাজ্জাক সাহেব আমাকে ডাকছেন। হ্যারল্ড লাস্কির ছাত্র অধ্যাপক রাজ্জাক, পরে জাতীয় অধ্যাপক, তখন কিংবদন্তি মানুষ।
তিনি আমাকে চেনেন এবং আমাকে ডাকছেন শুনে খুবই অবাক হলাম। রাজ্জাক স্যারের সামনে দাঁড়াতেই বললেন, আসেন দাবা খেলি। রাজ্জাক স্যার বিখ্যাত দাবা খেলোয়াড়, তার সঙ্গে কি খেলব? তারপরও খেলতে বসলাম। খেলা কিছুদূর অগ্রসর হতেই আনোয়ার এসে উপস্থিত। আমি বললাম, আজ তো আর যেতে পারব না, স্যারের সঙ্গে খেলতে বসেছি। আনোয়ার হতাশ মুখে বলল, বুঝতে পারছি। দাবা খেলা সেদিন আমাকে মহা বিপদ থেকে উদ্ধার করল। আমি কর্নেল তাহেরের সঙ্গে পুলিশের হাতে ধরা পড়লাম না। জিয়াউর রহমানের নির্দেশে ওই দিনই 10,000 জাসদ কর্মীর সঙ্গে কর্নেল তাহের গ্রেপ্তার হলেন। 10,000 জাসদ কর্মীর সঙ্গে আদর্শলিপি প্রেসের শফিকও গ্রেপ্তার হয়। তার অপরাধ, আদর্শলিপি প্রেস থেকে জাসদের প্রোপাগান্ডা ছাপা হয়। কর্নেল তাহেরকে মুক্ত করার জন্য 2 দিন পর 26 নভেম্বর জাসদ এক সাহসী পরিকল্পনা করে। পরিকল্পনার মূল বিষয় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমর সেনকে অপহরণ এবং পরে তার মুক্তির বিনিময়ে কর্নেল তাহেরের মুক্তি। পরিকল্পনা ব্যর্থ হয়। অভিযানের 6 নায়কের মধ্যে 4 জনই সমর সেনের নিরাপত্তা কর্মীর হাতে নিহত হন। 4 জনের একজন হলেন কর্নেল তাহেরের ছোট ভাই, নাম সাখাওয়াত হোসেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক সম্মানে 2 বার সম্মানিত করা হয়েছিল। মিথ্যা এক অভিযোগ আনা হল কর্নেল তাহেরের বিরুদ্ধে। তিনি নাকি 1975 সনের 7 নভেম্বর এক বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চালান। হায়রে রাজনীতি! মহাবীর কর্নেল তাহেরের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তারপরেও সামান্য দিচ্ছি। 14 নভেম্বর 1938 সনে জন্ম। বাবা মহিউদ্দিন আহমেদ, মা আশরাফুন্নিসা। সিলেটের এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ। চট্টগ্রামের মীরসরাইয়ের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবনে শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে MA প্রথম পর্ব সমাপ্ত। সেনাবাহিনীতে যোগদান। পাকিস্তানের বেলুচ রেজিমেন্টে কমিশন লাভ। 1965 সনে কাশ্মীর রণাঙ্গনের যুদ্ধে কৃতিত্বের পুরস্কার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রানে পড়ার সুযোগ পান। সেখানকার স্পেশাল অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তার সনদে লেখা ছিল, এই যোদ্ধা পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর সঙ্গে যে কোনো অবস্থায় কাজ করতে সক্ষম। তিনি পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীর উত্তম পান। 14 নভেম্বর ঠিক তার জন্মদিনেই কামালপুর অভিযানে গোলার আঘাতে বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই ধরে নেয় তিনি মারা যাচ্ছেন। অবন্তিকের লেখা হাফেজ জাহাঙ্গীরের চিঠি। পত্নী মাইমুনা, আসসালামু আলাইকুম। পর সমাচার এই যে, আমি বাতিনি পদ্ধতিতে সংবাদ পেয়েছি যে তোমার দাদাজান ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়েছেন, বিধায় উনি সম্মানিত স্থানে অবস্থান করছেন। আমার এই জাতীয় কথাবার্তায় তোমার বিশ্বাস নাই তা আমি জানি। তোমার বিশ্বাস আনার চেষ্টাও আমি করব না। তবে একটি বিষয় তোমাকে জানাতে চাই। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত সারা জীবন পালন করেছি, তা হল মিথ্যা না বলা। আমার একার চেষ্টায় তা সম্ভব হয় নাই, আল্লাহ পাকের অসীম করুণায় সম্ভব হয়েছে। কাতলা মাছে বিষ মিশানোর বিষয়ে তুমি আমাকে কঠিন অভিযোগে অভিযুক্ত করেছিলে। তোমার অভিযোগ ছিল বিষ মিশানোর বিষয়টি মিথ্যা। আমি দরবার শরীফের ভাব উজ্জ্বল করার জন্যে মিথ্যাচার করেছি। মাইমুনা, তোমার অভিযোগ শুনে আমি মনে কষ্ট পেয়েছিলাম, কিন্তু তর্কে যাই নাই। আমি তর্ক বিতর্ক পছন্দ করি না। আল্লাহ পাক আমাকে অভিযোগ থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। ভৈরবের যে বাবুর্চি এই কাজ করেছিল, সে অপরাধ স্বীকার করে তওবা করার জন্যে আমার কাছে এসেছিল। আমি দরবার শরীফের বাবুর্চি হিসেবে তাকে নিয়োগ দিয়েছি। কোনো একদিন তার সঙ্গে তোমার নিশ্চয়ই দেখা হবে, তুমি ঘটনা বিস্তারিত জানবে। মাইমুনা, তোমাকে নিয়ে একটি স্বপ্ন দেখে মন অস্থির হয়েছিল। স্বপ্নের তাবির বের করার পর অস্থিরতা কমেছে। আগে স্বপ্নটা বলি, তারপর তার তাবির বলব। শুক্লপক্ষের রাতে ফজরের আজানের আগে আগে স্বপ্নটা দেখি। স্বপ্নে তুমি হুজরাখানায় মুসল্লিদের উদ্দেশ্যে কি যেন বলছ। মুসল্লিরা আগ্রহ নিয়ে তোমার কথা শুনছেন। মুসল্লিদের মধ্যে আমিও আছি। আমি অবাক হয়ে দেখছি তুমি সম্পূর্ণ নগ্নগাত্র, শরীরে একটা সুতাও নাই। এই ধরনের স্বপ্ন দেখলে অস্থির হওয়াটা স্বাভাবিক। আমি অল্প সময়ে স্বপ্নের তাবির বের করে মনে প্রভূত শান্তি পেয়েছি। স্বপ্নের তাবির হল, পোশাক মানুষের আবরণ, পোশাক মানুষকে ঢেকে রাখে, পোশাক হল পর্দা। তুমি সবার সামনে উপস্থিত হয়েছ পর্দা ছাড়া।
অর্থাৎ তুমি কোনো রকম ভনিতা ছাড়া নিজেকে প্রকাশ করেছ, আলহামদুলিল্লাহ। বাতিনি জগতে সংবাদ আদান প্রদান হয় প্রতীকের মাধ্যমে। এইসব প্রতীকের ব্যাখ্যা জটিল হয়ে থাকে। আমার জানা মতে একমাত্র বড় পীর সাহেবই প্রতীকের নির্ভুল ব্যাখ্যা করতে পারতেন। মাইমুনা, বাতিনি জগতের নানান বিষয় নিয়ে তোমার সঙ্গে আলাপ করার আমার শখ ছিল, যেমন মানুষের বেলায়েতি ক্ষমতা, যা আমার পিতার ছিল, আমার নাই। তোমাকে আমার সঙ্গে জোর করে বিবাহ দিবার কারণে তুমি ওনার প্রতি নারাজ। মুখে তুমি কোনোদিন কিছু না বললেও আমি তা বুঝতে পারি। মাইমুনা, আমার পিতার উপর থেকে তুমি নারাজি ভাব দূর করো। ওনার মতো জ্ঞানী মানুষ আমি দেখি নাই। উনি হাদিস, তফসির, ফিকা, মন্তেক, হেকমত, বালাগত, উলুম, আকায়েদ এবং ফরায়েজ জ্ঞানে জ্ঞানী ছিলেন। উনি চোখের সামনে ভবিষ্যৎ দেখতে পেতেন। তোমার ভবিষ্যতও উনি নিশ্চয়ই দেখেছিলেন। দরবার শরীফে জিনের আগমন এবং জিন কর্তৃক দোয়া পাঠের কার্যক্রম তিনি শুরু করেছিলেন। আমি জানি এই বিষয়ে অনেকের মতো তোমার মনেও সন্দেহ আছে। এই বিষয়ে আমার পিতার কি বক্তব্য তা তোমাকে জানাতে ইচ্ছা করি। উনাকে জিন বিষয়ক প্রশ্ন করা হলে উনি মহাকবি খসরুর একটি শায়ের পাঠ করতেন। শায়েরটি হল, খলক মে গয়ে কে খরসু ভুল পুরুস্তি মিকুন দারে আরে মিকুন বা খলফে আলম কারনিস্ত। এর অর্থ হল, লোকে বলে খসরু ভূতের পূজা করে, সত্যই আমি তাই করি। ইহা আমার ব্যক্তিগত ব্যাপার। প্রিয় মাইমুনা, আমার ধারণা আমার পিতারও কিছু ব্যক্তিগত ব্যাপার ছিল, যেমন হুজরাখানায় জিনের আগমন, জিন কর্তৃক মিলাদ পাঠ। জিনের আগমন এবং মিলাদ পাঠ যে ভুয়া তা আমি অল্প বয়সেই ধরতে পারি। আকিকুন নিসা নামের এক খর্বাকৃতি কুদর্শন তরুণী মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী, পাঞ্জাবি পরিধান করে জিন সেজে লাফালাফি করত। শূন্যে লাফ দেওয়ার তার অস্বাভাবিক ক্ষমতা ছিল। দূর থেকে দেখলে মনে হতো সে শূন্যে ভাসছে। পিতার মৃত্যুর পর আমি জিন আনা খেলা বন্ধ করেছি। তবে মাইমুনা, জিন অস্বীকার করবে না। পবিত্র কোরআন শরীফে অনেকবার জিনের কথা বলা হয়েছে। পবিত্র কোরআন শরীফে জিন নামে একটি সূরাও আছে। আমি আমার জীবনে 2 বার জিনের সাক্ষাৎ পেয়েছি। জাত হিসেবে এরা উগ্র এবং খানিকটা নির্বোধ। তোমার সঙ্গে যদি কখনো দেখা হয় তাহলে এই বিষয়ে বলব ইনশাল্লাহ। তোমাকে অতি দীর্ঘ পত্র লিখলাম, কারণ আমার মন দুর্বল। মন দুর্বল অবস্থায় মানুষ বাচাল হয়, চিঠিপত্রেও বাচালতা প্রকাশ পায়। আমার দুর্বল মনের কারণ হল আমি অসুস্থ, প্রচণ্ড কাশি হয়, কাশির সঙ্গে মাঝে মাঝে রক্ত যায়। আমার ধারণা যক্ষা। আমি কোনো চিকিৎসা নিচ্ছি না। আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করেছি। আল্লাহ শাফি, আল্লাহ কাফি। ইতি হাফেজ জাহাঙ্গীর। দীর্ঘ চিঠির অতি সংক্ষিপ্ত জবাব অবন্তী পাঠাল। তার চিঠি: হাফেজ সাহেব, আমার বাবা ঘোর নাস্তিক। তিনি কোনো কিছুই বিশ্বাস করেন না, তবে মানুষের ক্ষমতায় বিশ্বাস করেন। চিকিৎসা বিজ্ঞান মানুষের বিশাল অর্জন। আপনি চিকিৎসা নেবেন। আপনার প্রতি এই আমার অনুরোধ। আরেকটা কথা, মায়মুনা সম্বোধনে কখনোই আমাকে চিঠি লিখবেন না। আমি মায়মুনা না, আমি অবন্তী। ইতি অবন্তী। হাফেজ জাহাঙ্গীরের চিঠি পোস্ট করার 1 ঘণ্টার মধ্যে অবন্তী তার ঘোর নাস্তিক বাবার এক আস্তিক পত্র পেল। তার চিঠিটি এই: মা অবন্তী, কুটুকুটু ভুটুভুটু মুটুমুটু। তোমার মায়ের সেবা যত্ন এবং মুখের কঠিন বাক্যবাণে আমার শরীর অনেকখানি সেরেছে। ডাক্তার বলেছে লিভার ফাংশন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। ডাক্তার অবাক, আমিও অবাক। আমি ভেবেছিলাম শেষটায় লিভার সিরোসিস হবে, তারপর মহান মৃত্যু। বন্ধু খালেদ মোশাররফ গিয়েছে যেই পথে, আমিও যাব সেই পথে। তার মৃত্যু হয়েছে গুলি খেয়ে, আমার মৃত্যু হবে সিরোসিস খেয়ে। কয়েকদিন আগে শুনলাম কর্নেল তাহেরও বন্দী। ব্যাপারটা কি? কর্নেল তাহেরের পরিবারের কাছে বাংলাদেশ ঋণী। এই পরিবারের প্রত্যেকটি সদস্যকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আমার মনে করায় কিছু আসে যায় না। দেশের আমজনতা কি ভাবছে তাতেও কিছু যায় আসে না। শুধু যায় আসে রাষ্ট্রচালকেরা কি ভাবছেন। তবে তাদের ভাবনা রাজনৈতিক ভাবনা। এই ভাবনার সঙ্গে আমরা কেউ যুক্ত না। যাক রাজনীতি, অন্য বিষয় নিয়ে কথা বলি। গত বুধবার সকালে তোমার মা প্লেটে করে আমাকে 7 রকমের ফল কেটে দিল। সে নিউট্রিশনের কোনো এক ম্যাগাজিনে পড়েছে যে প্রতিদিন 7 রকমের ফল খায় তাকে কোনো রোগব্যাধি স্পর্শ করে না। যে 7 রকমের ফল আমাকে দেওয়া হলো তার তালিকা: 1টি আপেল,
5টা লাল আঙুর, একটি কমলা, একটি কিউই, একটি পিচ, 1 ফালি আনারস, 1 ফালি গুয়ানাবানা, গুয়েতেমালার ফল। ফলগুলির দিকে তাকিয়ে তোমার নাস্তিক বাবার মাথায় আস্তিক এক চিন্তা এসেছে। সেই চিন্তাটা তোমার সঙ্গে শেয়ার করি। এই সুমিষ্ট ফলগুলি ফলদায়িনী গাছের বংশবিস্তার ছাড়া কোনো কাজে আসছে না। ফলগুলির লক্ষ্য মানুষ এবং পাখি। পশুরা ফল পছন্দ করে না। গাছেরা কি জানে এই ফল সে কেন দিচ্ছে? অবশ্যই জানে না। তাহলে অন্য কেউ জানে, যার ইশারায় ঘটনা ঘটছে। পৃথিবীতে পাখি ও মানুষের আসার আগেই ফলদায়িনী বৃক্ষরাজি এসেছে, অর্থাৎ কেউ একজন পাখি ও মানুষের আহারের ব্যবস্থা করে রেখেছেন। মা শোনো, এখন আমার মাথায় বই লেখার এক চিন্তা এসেছে। বইয়ের নাম অ্যান অ্যাথিস্ট গড। বইয়ের প্রথম লাইন লিখে ফেলেছি। যে কোনো গ্রন্থের প্রথম লাইন লেখাটাই সবচেয়ে দুরূহ কর্ম। প্রথম লাইনটি হল, এভরি ক্রিয়েশন স্টার্টেড ফ্রম জিরো, ইজ ইট সো? এটি তোমার বাবা, নাস্তিক নাম্বার 1, আস্তিক নাম্বার 1। হাফেজ জাহাঙ্গীর অবন্তীর চিঠির নির্দেশের কারণেই ময়মনসিংহে ডাক্তার দেখাতে গেলেন। অল্প বয়সী ডাক্তার নানান পরীক্ষা নিরীক্ষা করে বললেন, মাওলানা সাহেব, আপনার জন্য একটি দুঃসংবাদ আছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, আমার কি টিবি হয়েছে? ডাক্তার বললেন, টিবি হওয়ার কোনো দুঃসংবাদ না, টিবির চিকিৎসা আছে। আমার ধারণা আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। হাফেজ জাহাঙ্গীর বললেন, ক্যান্সারের কি কোনো চিকিৎসা নাই? ডাক্তার বললেন, আছে। সেই চিকিৎসা ফুসফুস ক্যান্সারে প্রায়শই কাজ করে না। আপনি ঢাকায় যান, ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়ে যান। হাফেজ জাহাঙ্গীর ঢাকায় গেলেন না, হুজরাখানায় ফিরে এলেন। তাকে খুব বিচলিত মনে হল না। হুজরাখানার কাজকর্ম আগের মতোই চলতে লাগল। প্রতি ওয়াক্ত নামাজের শেষে বিশেষ এক দোয়ায় তিনি বলতে লাগলেন, হে আল্লাহ পাক, তুমি আমার জন্য যা নির্ধারণ করে রেখেছ তাই আমার জন্য যথেষ্ট। এই সময় হাফেজ জাহাঙ্গীরকে নিয়ে কিছু গল্প গায়ে ছড়িয়ে পড়তে লাগল। একটি গল্প উল্লেখ করা যেতে পারে। কার্তিক নামের মধ্যবয়স্ক মানুষ, পেশায় স্বর্ণকার। সে ঢাকায় যায় স্বর্ণ কিনতে। তার সঙ্গে 18,000 টাকা। সে পড়ে ছিনতাইকারীদের হাতে। তার সর্বস্ব খোয়া যায়। ছিনতাইকারীরা তার তলপেটে ছোড়া মেরে তাকে রাস্তার পাশের নর্দমায় ফেলে যায়। কার্তিক তলপেটে হাত রেখে বলতে থাকে, বাবা হাফেজ জাহাঙ্গীর, আমাকে বাঁচান। এই সময় সে দেখে হাফেজ জাহাঙ্গীর তার পাশে দাঁড়ানো। হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ বন্ধ করে আমার হাত ধরেন। কার্তিক তাই করল। একসময় হাফেজ জাহাঙ্গীর বললেন, চোখ মেলুন। কার্তিক চোখ মেলে দেখে সে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সির বারান্দায় শোয়া। কিছুক্ষণের মধ্যেই তার চিকিৎসা শুরু হয়। 11 দিনের মাথায় সে সুস্থ হয়ে গ্রামে ফিরে এই গল্প জনে জনে বলতে শুরু করে। এক বৃহস্পতিবার রাতে হাফেজ জাহাঙ্গীর কার্তিকে ডেকে পাঠালেন। কার্তিক এসে ষষ্ঠাঙ্গে প্রণাম করল। হাফেজ জাহাঙ্গীর বললেন, আপনি যে গল্পটা জনে জনে বলে বেড়াচ্ছেন, গল্পটা কি সত্যি? কার্তিক বলল, যদি সত্যি না হয় তাহলে যেন আমার মাথায় বজ্রাঘাত হয়, আমি যেন নির্বংশ হই। হাফেজ জাহাঙ্গীর বললেন, এমন কঠিন শপথে যাবেন না। আপনার গল্প সত্যি না। সত্যি হলে আমি জানতাম। আপনি প্রবল ঘোরের মধ্যে আমাকে দেখেছেন। অন্য কেউ আপনাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, আমি না। কার্তিক বলল, আপনি আমাকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন? আমার যে হাত আপনি ধরেছিলেন সেই হাতে এখন আতরের গন্ধ। বাবা, আপনি আমার হাত শুকে দেখেন। হাফেজ জাহাঙ্গীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মানবজাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয়ে নিজেকে নিরাপদ মনে করে। শফিক এবং সিআইডি ইন্সপেক্টর শেখ হাসানুজ্জামান খান। স্থান পুলিশ হেডকোয়ার্টার, রাজারবাগ। তারিখ 27 নভেম্বর। সময় সন্ধ্যা 7টা। শফিকের চোখ বন্ধ করে রাখা হয়েছে। ফাঁসির সময় যে ধরনের কালো টুপি আসামিকে পরানো হয় সেরকম একটা টুপি শফিককে পরানো। শফিকের কেমন অদ্ভুত লাগছে। সে নানান ধরনের শব্দ শুনতে পাচ্ছে। চোখে কিছু দেখতে পাচ্ছে না বলেই কি এত শব্দ? ঘুঘু পাখির ডাক শোনা যাচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারে নিশ্চয়ই ঘুঘু বাসা বাঁধবে না। আপনার নাম? শফিক। শুধু শফিক? আগে পেছনে কিছু নেই? মোহাম্মদ কিংবা আহমেদ? পেছনে আহমেদ আছে স্যার, শফিক আহমেদ। প্রশ্ন করলে এমনভাবে জবাব দেবেন যেন দ্বিতীয়বার একই প্রশ্ন করতে না হয়। আমার সময় তেমন মূল্যবান না, তারপরেও সময় নষ্ট করবেন না। জি আচ্ছা। টেবিলে আলপিন দেখতে পাচ্ছেন? জি না, পাচ্ছি না, আমার চোখ বন্ধ।
চোখের কাপড় সরিয়ে দিচ্ছি। এখন বলুন কয়টা আলপিন? একজন পেছন থেকে শফিকের মাথার টুপি সরিয়ে দিল। শফিকের চোখে ধাঁধা লেগেছে, মনে হচ্ছে ঘরে সার্চলাইট জ্বলছে। সে চোখ কচলাতে কচলাতে বলল, স্যার 9টা আলপিন। ভালোমতো গুনে দেখুন। স্যার 10টা। কোনো প্রশ্নের মিথ্যা উত্তর দিলে একটা আলপিন নখের নিচে 1 ইঞ্চির মতো ঢুকিয়ে দেব। 10টা ভুল উত্তর দেবেন, 10 আঙুলে 10টা আলপিন নিয়ে হাজতে ফিরে যাবেন। বুঝতে পারছেন? জি স্যার। কর্নেল তাহেরকে চেনেন? জি না। নাম শুনেছেন? জি না। কর্নেল তাহেরের কোনো আত্মীয় স্বজনকে চেনেন? জি না। আপনার গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা, কেন্দুয়া থানা। পূর্বধলার নাম শুনেছেন? জি। পূর্বধলার কাজল গ্রামে কখনো গিয়েছেন? জি না। আপনি 5টা প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন। প্রথম ভুল উত্তর হল আপনি কর্নেল তাহেরকে চেনেন না বলেছেন। স্যার চিনি, তবে পরিচয় নাই। মুক্তিযুদ্ধে তিনি কোন পা হারিয়েছেন? বাম পা। আপনি তো তাকে ভালোমতোই চেনেন, ভালোমতো না চিনলে বলতে পারতেন না কোন পা। কর্নেল তাহেরের এক ভাই আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে চেনেন? জি না, আনোয়ারের নামই প্রথম শুনলাম। উনি 2বার আপনার প্রেসে এসেছিলেন, একবার রাতে আপনার সঙ্গে থেকেও গিয়েছিলেন। আপনি বললেন আনোয়ার নামই প্রথম শুনলাম। এখন থেকে আর মিথ্যা বলবো না স্যার, সত্য বলবো। আনোয়ার আমার বন্ধু মানুষ। আমি ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে আবার ভর্তি হতে চাই। আনোয়ার এই ব্যাপারে আমাকে সাহায্য করছে। আমি এখন আপনার ডান হাতের তর্জনীতে একটা আলপিন ঢুকাবো, আবার কিছু প্রশ্ন করব। আমার ধারণা তখন সত্য উত্তর পাব। স্যার আলপিন ঢুকাতে হবে না, এখন থেকে আমি সত্য কথা বলবো, একটাও মিথ্যা বলব না। কর্নেল তাহেরের পরিবারের সঙ্গে আমি ভালোমতো পরিচিত। পূর্বধলার কাজলা গ্রামে আমার নানার বাড়ি। কর্নেল তাহেরের পরিবারের কাছে আমার নানাজানের পরিবার নানানভাবে ঋণী। কর্নেল তাহেরের মায়ের নাম বেগম আশরাফুন্নিসা, তার এক বোনের নাম। স্টপ। স্যার আমি স্টপ করব না। কর্নেল তাহেরের মাকে আমিও মা ডাকি। কর্নেল তাহেরের এক বোনের নাম শেলি। প্রশ্নোত্তর বন্ধ। আচমকা শফিকের তর্জনীতে আলপিন ফুটানো হয়েছে। শফিক শুরুতে একটা বিকট চিৎকার দিল, তারপর পশুর মতো গোঙাতে লাগল। ব্যথা পেয়েছেন? উত্তর নেই, চাপা গোঙানি। রাজসাক্ষী হবেন? কর্নেল তাহেরের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে সেখানে সাক্ষ্য দেবেন। আপনাকে কি বলতে হবে তা শিখিয়ে দেব। এই কাজ আমি কখনোই করব না। বুড়ো আঙুলে আরেকটা আলপিন ঢুকানো হলে আনন্দের সঙ্গে রাজসাক্ষী হবেন। আমি রাজি হব না, আঙুলে ঢোকান। আবারও আর্তচিৎকার, আবার গোঙানি। রাজসাক্ষী হবেন? না। আরও আলপিন ঢোকাতে চাইলে ঢোকাতে পারেন। আমি আর যাই হই মির্জাফর হব না। আপনার সাহস দেখে ভালো লাগছে। আমি মোটেই সাহসী মানুষ না, আমি ভীতু। তবে মাঝে মাঝে সময় ভীতুদের সাহসী করে তোলে। সুন্দর কথা বলেছেন। কথাটা আমার না স্যার, পুশকিনের, আলেকজান্ডার পুশকিন। স্যার আপনি কি পুশকিনের নাম শুনেছেন? পুলিশে চাকরি করলেই মানুষ মূর্খ হয় না। আমি পুশকিনের লেখা ক্যাপ্টেনের মেয়ে বইটা পড়েছি। স্যার আপনি কি তুর্গেনিভ পড়েছেন? আমরা এখানে সাহিত্য আলোচনায় বসিনি। তুর্গেনিভের একটি উপন্যাসে আমার এখন যে অবস্থা তার নিখুঁত বর্ণনা আছে। সেখানে জারের পুলিশ কমিশনার এক পর্যায়ে সহানুভূতিশীল হয়ে ওঠে, বন্দিকে এক পেয়ালা কফি আর একটা মাখন মাখানো টোস্ট খেতে দেয়। আপনি কি টোস্ট এবং কফি খেতে চান? না। চা খান, চা দিতে বলি। জি না স্যার। আপনি যে উপন্যাসটির কথা বলেছেন সেখানে গরম কফি এবং মাখন লাগানো টোস্ট খাইয়ে বন্দিকে বরফের মধ্যে খালি পায়ে নিয়ে যাওয়া হয়। তাকে জারের পুলিশরা গুলি করে মারে। স্যার আপনি অনেক পড়াশোনা জানা মানুষ। আপনি আমাকে যে শারীরিক কষ্ট দিলেন তার জন্য আপনাকে আমি ক্ষমা করে দিলাম। সিআইডি ইন্সপেক্টর শেখ হাসানুজ্জামান খান হো হো করে হেসে উঠলেন। তবে এই মানুষটির একক চেষ্টায় ডিসেম্বরের 4 তারিখ শফিক পুলিশের হাত থেকে মুক্তি পায়। কাকতালীয়ভাবেই ডিসেম্বরের 4 তারিখ শফিকের জন্মদিন। মুক্তি পাওয়া শফিক কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড করে, যেমন এক ছড়া কলা কিনে সর্বসাধারণে কলা বিতরণ। কলা বিতরণ শেষে সে তার মাকে দেখার জন্য বাহাদুরাবাদ এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। ট্রেন চালু হওয়া মাত্র মনে পড়ে যে তার মা ঢাকায় আদর্শলিপি প্রেসের দোতলায় থাকেন। ক্লান্ত শফিক ট্রেন থেকে নামার চেষ্টা করে না। সে ট্রেনের জানলায় মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যেই স্বপ্নে দেখে পুলিশ হেডকোয়ার্টারের এক কামরায় সে বসে আছে। তার সামনে কাঠের কালো রঙের একটা খালি চেয়ার।
চেয়ারের হাতলে ঘুঘু পাখি বাসা বেঁধেছে। মা ঘুঘু তার 2 বাচ্চাকে নিয়ে বসে আছে। বাচ্চা দুটি কাঁদছে। মা ঘুঘু ইংরেজিতে বলছে, বেবি ডু নট ক্রাই। শফিকের মা আদর্শলিপি প্রেসের দোতলায় নেই। তিনি আছেন অবন্তীদের বাড়িতে। শফিকের গ্রেপ্তার হওয়ার পর প্রেসের লোকজনই তাকে এই বাড়িতে রেখে গেছে। অবন্তী তাকে নিজের শোবার ঘরে রেখেছে। তার জন্য আলাদা খাট পাতা হয়েছে। শফিকের মা অবন্তীকে ডাকেন নীলু। নীলু তার একমাত্র মেয়ে, যে 7 বছর বয়সে পুকুরে পড়ে মারা গেছে। অবন্তী তার নতুন নামকরণ সহজভাবেই নিয়েছে। তাকে নীলু ডাকলে সে সহজভাবেই বলে, জি খালা, কিছু লাগবে? অবন্তীকে হতভম্ব করে রাত 3টায় শফিক সত্যি সত্যি উপস্থিত হল। অবন্তী মনে মনে বলল, ও গড, ও গড, ও গড। সেই রাতে অবন্তী তার মাকে দীর্ঘ চিঠি লিখল। মা, যতই দিন যাচ্ছে আমি ততই দিশাহারা হচ্ছি। আমি কখনোই অদৃষ্টবাদী ছিলাম না, এখন অদৃষ্টবাদী হয়েছি। আমার মনে হচ্ছে আমরা সবাই বিশেষ একজনের খেলার পুতুল ছাড়া আর কিছুই না। কেন তিনি আমাদের নিয়ে খেলছেন আমি জানি না। আমার জানতে ইচ্ছা করে। এই পর্যন্ত লিখেই অবন্তী চিঠি ছিঁড়ে কুচি কুচি করল। মাকে এই ধরনের চিঠি লেখা অর্থহীন। তার নর্তকী মা বিষয়টা বুঝবেন না। তার মার জগৎ আলোক ঝলমল, গানবাজনা এবং নৃত্যের জগৎ। 7 কোর্স লাঞ্চ, 11 কোর্সের ডিনারের জগৎ। ডিনারের আগে তিনি ওয়াইন গ্লাসে রেড ওয়াইন ঢালবেন। গ্লাসে চুমুক দিয়ে বলবেন, বাহ, এই ড্রাই ওয়াইনে কি চমৎকার ফ্রুটি ফ্লেভার। আনন্দে তার মুখ ঝলমল করে উঠবে। এতে দূষণীয় কিছু নেই। সব মানুষের আনন্দ আহরণ প্রক্রিয়া এক না। দরজায় ধাক্কার শব্দে অবন্তী চমকে ঘড়ির দিকে তাকাল। রাত 1:25 বাজে। এত রাতে কে তার দরজায় ধাক্কাচ্ছে? বাড়িতে মানুষ বলতে আর একজন আছে, শফিক স্যার। তিনি এত রাতে কেন দরজা ধাক্কাবেন? কোনো সমস্যা? অবন্তী দরজা খুলল। শফিক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পার্কিনসন্স রোগের মতো তার হাত কাঁপছে। অবন্তী বলল, স্যার, কোনো সমস্যা? শফিক বলল, তুমি সদর দরজা লাগিয়ে দাও, আমি বাইরে যাচ্ছি। এত রাতে বাইরে যাচ্ছেন মানে? কোথায় যাচ্ছেন? শফিক বিড়বিড় করে বলল, চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকব। আমার খুব অস্থির লাগছে। মাথার ভেতর পাগলা খুঁটি বাজতে শুরু করেছে। এখন আস্তে বাজছে, পরে জোরে বাজবে। অবন্তী বলল, আপনার সব কথা হেয়ালির মতো লাগছে। কি ঘটনা পরিষ্কার করে বলুন। শফিক বলল, জেলখানায় আমি একবার পাগলা ঘণ্টি শুনেছিলাম। এই ঘণ্টি আবার বাজছে। ভয়ঙ্কর কিছু ঘটবে। অবন্তী বলল, আপনি চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকলে কি ঘণ্টা বাজা বন্ধ হবে? শফিক বলল, তা জানি না, তবে শরীরের জ্বলুনি কমবে। শরীরের জ্বলুনি কমবে তা কিভাবে বুঝলেন? শফিক বলল, আকাশে মেঘ ডাকছে, বৃষ্টি হবে। বৃষ্টিতে ভিজলে জ্বলুনি কমবে। অবন্তী বলল, বৃষ্টিতে ভিজতে চাইলে বাড়ির ছাদে চলে যান। চায়ের দোকানের বেঞ্চিতে শুয়ে থাকতে হবে কেন? শফিক ক্লান্ত গলায় বলল, সেখানে আমার সঙ্গে কালা পাহাড় থাকবে। সে আমাকে ঘিরে চক্কর দিবে। অবন্তী, আমি যাই। অবন্তী বলল, যান। বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া বাঁধিয়ে ফিরে আসুন। আপনার মা যেমন মানসিক রোগী, আপনিও তাই। আপনাদের দুজনেরই ভালো চিকিৎসার প্রয়োজন। ঝুম বৃষ্টি পড়ছে। চায়ের দোকানের বেঞ্চে কুণ্ডলি পাকিয়ে শফিক শুয়ে আছে। সে আছে আধো ঘুম আধো জাগরণে। তার গায়ে বৃষ্টি পড়ছে কি পড়ছে না তাও সে জানে না। কালাপাহাড় তাকে ঘিরে সত্যি সত্যি পাক খাচ্ছে। মাঝে মাঝে ঘরর শব্দ করছে। কালাপাহাড় যতবার এই ধরনের শব্দ করছে ততবারই শফিক মাথা তুলে বলছে, চুপ করে থাক, কোনো কথা না। ছাদে প্লাস্টিকের চেয়ারে অবন্তী বসে আছে। সেও ভিজছে। অবন্তী ঠিক করল, সারা রাত যদি বৃষ্টি হয়, সে সারা রাতই ছাদের চেয়ারে বসে ভিজবে। প্রহসনের এক বিচার শুরু হল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মামলার নাম রাষ্ট্র বনাম মেজর জলিল কং। কর্নেল তাহের সহ অভিযুক্ত সর্বমোট ৩৩ জন। এর মধ্যে রহস্য মানব হিসেবে খ্যাত সিরাজুল আলম খান পলাতক। মামলার প্রধান বিচারকের নাম কর্নেল ইউসুফ হায়দার। মুক্তিযুদ্ধের পুরো সময়টা এই বাঙালি অফিসার বাংলাদেশেই ছিলেন। মুক্তিযুদ্ধে যোগদান না করে পাকিস্তান সেনাবাহিনীর খেদমত করে গেছেন। মামলা চলাকালীন এক পর্যায়ে কর্নেল তাহের প্রধান বিচারকের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বিস্ময়ের সঙ্গে বলেন, আমি আমার জীবনে অনেক ক্ষুদ্র মানুষ দেখেছি, আপনার মতো ক্ষুদ্র মানুষ দেখিনি। কর্নেল তাহেরের বক্তব্য শুনে আদালতে হাসির হল্লা ওঠে। কর্নেল তাহের তার বিরুদ্ধে আনীত কিছু অভিযোগ অস্বীকার করেননি, যেমন বিপ্লবী সৈনিক সংস্থার সঙ্গে তার সম্পৃক্ততা।
অভিযুক্ত আসামিকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। 17 জুলাই তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। সবাই ধরে নেয় এই আদেশ কখনোই কার্যকর হবে না। বীরোত্তম খেতাবধারী একজন সেক্টর কমান্ডার, যিনি মুক্তিযুদ্ধে তার পা হারিয়েছেন, তাকে ফাঁসিতে ঝুলানো যায় না। রায় ঘোষণার পরদিনই ফাঁসির মঞ্চ ঠিকঠাক করা শুরু হল। খবর শুনে হতভম্ব তাহের পত্নী লুৎফা প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করলেন। কর্নেল তাহের প্রাণভিক্ষার আবেদনে রাজি হবেন না তা লুৎফা তাহের ভালোমতোই জানতেন। 20 জুলাই ক্ষমার আবেদন নাকচ করা হয়। পরদিনই তাকে ফাঁসিতে ঝুলানো হয়। সাংবাদিক লিফসোলসের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশ দ্য আনফিনিশড রিভলিউশন গ্রন্থে লুৎফা তাহেরের একটি চিঠি আছে। এই চিঠিতে তিনি কর্নেল তাহেরের জীবনের শেষ কয়েক ঘণ্টার মর্মভেদী বর্ণনা দেন। এই চিঠি পড়ে অশ্রু রোধ করা কোনো বাংলাদেশি মানুষের পক্ষেই সম্ভব না। 20 জুলাই 1976 বিকেলে তাহেরকে জানানো হয় যে 21 তারিখ সকালে তার মৃত্যুর দণ্ডাদেশ কার্যকর করা হবে। তিনি তাদের সংবাদ গ্রহণ করেন এবং সংবাদ বাহককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তারপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় তিনি তার রাতের ডিনার শেষ করেন। পরে একজন মৌলভীকে আনা হয়। সে এসে তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে বলে। তাহের বলেন, তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি। আমি কখনোই কোনো পাপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না। আমি নিষ্পাপ। তুমি এখন যেতে পারো, আমি ঘুমাব। তিনি একেবারে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। রাত 3টার দিকে তাকে জাগানো হল। কতক্ষণ সময় বাকি আছে জিজ্ঞেস করে সে জেনে নিল। সময়টা জেনে নিয়ে তিনি তার দাঁত মাজলেন। তারপর শেভ করে গোসল করলেন। উপস্থিত সকলেই তার সাহায্যে এগিয়ে এল। সকলকে মানা করে দিয়ে তিনি বললেন, আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না। তার গোসলের পর অন্যদের তিনি তার চা তৈরি করতে ও আমাদের প্রেরিত আম কেটে দিতে বললেন। তিনি নিজেই তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট, জুতা ইত্যাদি পরে নিলেন। তিনি একটি চমৎকার শার্ট পরে নিলেন। ঘড়িটা হাতে দিয়ে সুন্দর করে মাথার চুল আঁচড়ে নিলেন। তারপর উপস্থিত সকলের সামনে তিনি আম খেলেন, চা পান করলেন এবং সিগারেট টানলেন। তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, হাসো, তোমরা এমন মনমরা হয়ে পড়েছ কেন? মৃত্যুর চেহারায় আমি হাসি ফোটাতে চেয়েছিলাম। মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না। তার কোনো ইচ্ছা আছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি। এরপর তাহের জিজ্ঞেস করেন, আরও কি কিছু সময় বাকি আছে? তারা উত্তর দিল, সামান্য বাকি। তিনি তখন বললেন, তাহলে আমি তোমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব। তিনি তখন তার কর্তব্য আর অনুভূতির উপর একটি কবিতা পাঠ করে শোনালেন। তারপর তিনি বললেন, ঠিক আছে, এবার আমি প্রস্তুত, সামনে চলো, তোমরা তোমাদের কাজ সমাধান করো। তিনি ফাঁসি কাষ্ঠে আরোহণ করে দড়িটা তার গলায় নিজেই পরে নিলেন এবং তিনি বললেন, বিদায় দেশবাসী, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। মৃত্যুর কয়েক মিনিট আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি তার প্রাণপ্রিয় স্ত্রী এবং মহাবীর ভাইদের উদ্দেশ্যে বলেন, এইভাবে যদি জীবনকে উৎসর্গ করা না যায় তাহলে সাধারণ মানুষের মুক্তি আসবে কিভাবে? রাষ্ট্রীয় হত্যার দীর্ঘ ৩৫ বছর পর হাইকোর্টে এক রিট পিটিশন করা হয়। পিটিশনে বলা হয় কর্নেল তাহেরের বিচার ছিল অবৈধ। হাইকোর্ট রিট পিটিশন আমলে নিয়ে ঐতিহাসিক রায় ঘোষণা করেন। মহামান্য বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তার রায়ে বলেন, ২২ মার্চ ২০১১ তাহের এবং তার সহযোগীদের বিচার অবৈধ। তাদেরকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। জেনারেল জিয়াকে তাহের হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। রায়ে বলা হয়, জেনারেল জিয়া বেঁচে থাকলে তাহের হত্যাকাণ্ডের জন্য তার বিচার হতো। বাংলাদেশের আইনে মৃত অপরাধীদের বিচারের বিধান নেই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুর। অবন্তীর মাল লেখা চিঠি। হ্যালো সুইটি পাই। মা, আমি কি তোমাকে গত মাসে চিঠি দিয়েছি? কেন জানি মনে হচ্ছে ভুলে গেছি। তোমার বাবাকে নিয়ে যে ঝামেলায় পড়েছি তাতে সবকিছু ভুলে পাগল হয়ে যাওয়া সম্ভব। তোমার বাবার শরীর সামান্য সেরেছে, এতেই সে নানান ঝামেলা শুরু করেছে। তার ঝামেলা শুনলে তোমারও পিত্তি জ্বলে যাবে। আমি একজন বয়ফ্রেন্ড নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছি। আমার পরিকল্পনা দুজনের সমুদ্রের পাড়ে কিছু সময় কাটাবো, তারপর ডিনার করব। রনিও রাতে থেকে যাবে। পরদিন ভোরে আমরা যাব মিসিনিতে ভিলেজ ফেয়ারে। তোমার বাবা নানান ঝামেলা শুরু করল। তার কথা রনিও রাতে থাকতে পারবে না। ভাবটা এমন যে আমি এখনও তোমার বাবার বিবাহিত স্ত্রী।
তোমার বাবার হইচই চিৎকার বাড়তেই থাকল। এক পর্যায়ে সে একটা ফুলদানি আমার দিকে ছুঁড়ে মারল। অ্যান্টিক চাইনিজ মিং সময়ের ফুলদানি, আমি কিনেছিলাম $3000 দিয়ে। চোখের সামনে এই জিনিস ভেঙে চুরমার। আমি তোমার বাবাকে বললাম, গেট লস, আর এক মুহূর্ত তুমি এই বাড়িতে থাকতে পারবে না। তোমার বাবা ব্যাগ হাতে গটগট করে বের হয়ে গেল। বয়ফ্রেন্ডের সঙ্গে সুন্দর সময় কাটানোটা সে নষ্ট করে দিয়ে গেল। যাই হোক, আমার এই বয়ফ্রেন্ড সম্পর্কে তোমাকে বলি। তার একটা কফি শপ আছে। কফি শপের নাম নিন্নি ব্ল্যাক। তার প্রধান শখ হল ঘোড়ায় চড়া। তার 3টা ঘোড়া আছে। রোনিওর পাল্লায় পড়ে আমাকেও ঘোড়ায় চড়া শিখতে হচ্ছে। তার গলায় পুরোপুরি ঝুলে পড়ার কথা এখনো ভাবছি না, তবে আমরা একসঙ্গে বাস করার সিদ্ধান্ত নিয়েছি। সে চাইছে আমি তার সঙ্গে গিয়ে থাকি। 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে সে থাকে, এটাই সমস্যা। বিশাল ভিলাই থেকে আমার অভ্যাস হয়ে গেছে। রোনিওর সঙ্গে বাস করলে নিশিরাতে ভিলার বারান্দা থেকে সমুদ্র দেখার আনন্দ থেকে বঞ্চিত হব। সবকিছু তো আর একসঙ্গে হয় না। রোনিওর সঙ্গে আমার কিছু মতপার্থক্য আছে, যেমন সে সি ফুড পছন্দ করে না, আমি হচ্ছি সি ফুড লাভার। তার লাল রং পছন্দ, আর আমার অপছন্দের রং হচ্ছে লাল। রোনিওর অ্যাপার্টমেন্টের পর্দার রং লাল, কার্পেটের রং লাল। আমি তাকে পর্দা ও কার্পেট বদলাতে বলেছি, সে রাজি হচ্ছে না। কি করি বলো তো, একটা বুদ্ধি দাও। তোমার খবর বলো। তোমাকে আমি টিকিট অনেক আগেই পাঠিয়েছি, ঢাকা থেকে দিল্লি, দিল্লি থেকে স্পেন। তুমি জানিয়েছ তোমার পাসপোর্ট নেই বলে আসতে পারছ না। তোমার দেশে পাসপোর্ট পাওয়াটা কি অতি জটিল বিষয়? প্রয়োজনে পাসপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ব্রাইব দাও। পৃথিবীর সব দেশে সবসময় সব পরিস্থিতিতে টাকা কথা বলে। তোমার দেশে তার ব্যতিক্রম হওয়ার কারণ দেখি না। তোমার বয়স হয়েছে, এই বয়সে তোমার বয়ফ্রেন্ড দরকার। অনেকের সঙ্গে মিশে পছন্দের ছেলে খুঁজে বের করো। তোমার এই অনুসন্ধানে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি বড় একটা বাড়িতে একা বাস করছ, আমিও তাই। একদিক দিয়ে তোমার সঙ্গে আমার মিল আছে। আমাকে চিঠি শেষ করতে হচ্ছে, আমি তোমার বাবার গলা শুনতে পাচ্ছি। কতটা নির্লজ্জ দেখো, আবার ফিরে এসেছে। দেখো তার অবস্থা কি করি। ইতি, তোমার মা। আদ্দাপীরের কাছে লিবিয়া থেকে কর্নেল ফারুকের পত্র। এই পত্র ইংরেজিতে লেখা, এখানে বঙ্গানুবাদ পত্রস্থ করা হল। পি সাহেব, আসসালামু আলাইকুম। আমি আপনার এক পরম ভক্ত কর্নেল ফারুক। একটি বিষয়ে আমি আপনার পরামর্শ এবং অনুমতি চাই। আমি দেশে ফিরতে চাই। আমার নেতৃত্বে অভ্যুত্থান সম্পূর্ণ হয় নাই। বাকি কাজ সম্পন্ন করতে হবে। আপনার দোয়া ছাড়া তা কোনো ক্রমে সম্ভব না। দেশে ফেরার ব্যাপারে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। তারা বধির ভাব ধারণ করেছে, হ্যাঁ না কিছুই বলছে না। এই বিষয়েও আমি আপনার দোয়া কামনা করি। আমি আপনার নির্দেশের অপেক্ষায় রইলাম। ইতি, আপনার পরম ভক্ত কর্নেল ফারুক। আদ্দাপীরও বাংলাদেশ সরকারের মতো বধির ভাব ধারণ করলেন, হ্যাঁ না কিছুই বললেন না। কর্নেল ফারুক আন্দা হুজুরের অনুমতি না পেয়েও ঢাকায় আসার সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্তের পেছনে শেষ রাতে দেখা একটি স্বপ্ন কাজ করছিল। তিনি স্বপ্ন দেখেন একজন বাকশালী সৈনিক তাকে কাঁধে নিয়ে ঢাকার রাজপথে ঘুরছে। 3টি ট্যাঙ্ক তার পেছন থেকে অনুসরণ করছে। প্রতিটি ট্যাঙ্কের ওপর বেশ কিছু অস্ত্রধারী সৈনিক। তারা ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছে, কর্নেল ফারুক জিন্দাবাদ। স্বপ্নের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফারুকের সামনে ঘোড়ার গাড়িতে আন্ধা হাফেজ বসে আছেন। তার হাতে নীল রঙের ঘুঁটির তসবি। তিনি হাসি মুখে তসবি টানছেন, তসবি থেকে আলো বের হচ্ছে। এমন চমৎকার স্বপ্ন দেখে বিদেশের বাটিতে পড়ে থাকা যায় না। কর্নেল ফারুক সিঙ্গাপুর থেকে ঢাকায় আসার টিকিট কাটতে মেজর রশিদকে বললেন, যে কোনো দিন টিকিট কাটলে হবে না, টিকিট কাটতে হবে শুক্রবারে। তার জন্ম শুক্রবার। এই বিশেষ দিনে তিনি অনেক শুভকর্ম প্রশ্নবোধক চিহ্ন সম্পাদন করেছেন। কর্নেল ফারুক ঢাকার এয়ারপোর্টে এসে পৌঁছেছেন শুক্রবার ভোরে। তাঁর হাসিমুখ দেখে এয়ারপোর্টের পুলিশ কর্মকর্তারা হকচকিয়ে গেলেন। এই মানুষটিকে কি তারা গ্রেফতার করবেন? এমন নির্দেশ তো তাদের কাছে নেই। কর্নেল ফারুকের সহযোগী মেজর রশিদ 3 দিন আগে ঢাকায় পৌঁছেছেন। পুলিশের কাছে রিপোর্ট আছে। তিনি তার ক্যান্টনমেন্টের বাসাতেই উঠেছেন। জেনারেল শিশুকে নিয়ে তিনি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আন্তরিক পরিবেশে জিয়া তাদের সঙ্গে কথা বলেছেন। একসঙ্গে রাতে ডিনার করেছেন। এমন যেখানে পরিস্থিতি, সেখানে আগ বাড়িয়ে পুলিশের কিছু করার নেই। তাদের কাজ শুধুই দেখে যাওয়া। শুক্রবার ভোরে প্রেসিডেন্ট জিয়া নাশতা খাচ্ছিলেন। আয়োজন সামান্য, 4টা লাল আটার রুটি, 2 পিস বেগুন ভাজি, একটা সিদ্ধ ডিম।
জিয়ার সঙ্গে নাশতার টেবিলে বসেছেন তার বন্ধু এবং সহযোদ্ধা জেনারেল মঞ্জুর। জেনারেল মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, এই আপনার নাশতা? প্রেসিডেন্ট বললেন, হতদরিদ্র একটি দেশের পরিপ্রেক্ষিতে এই নাশতা কি যথেষ্ট না? জেনারেল মঞ্জুর প্রসঙ্গ বদলে বললেন, এই মুহূর্তে ঢাকা এয়ারপোর্টে একজন গুরুত্বপূর্ণ মানুষ কফির মগ হাতে ঘুরছেন, সবার সঙ্গে গল্পগুজব করছেন, হাত মেলাচ্ছেন, কোলাকুলি করছেন। এই তথ্য কি আপনার কাছে আছে? জিয়া বললেন, আছে, এর চেয়ে গুরুত্বপূর্ণ তথ্যও আছে। আমি কি জানতে পারি? পারো। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কর্নেল ফারুক উঠবে ক্যান্টনমেন্টের রশিদের বাসায়। সেখান থেকে সে যাবে ফার্স্ট বেঙ্গল ক্যাভালরিতে। বলেন কি, এই অবস্থায় আপনি নির্বিকারে নাশতা করছেন? জিয়া শান্ত গলায় বললেন, তুমি বলে কি করতে? নাশতা খাওয়া বন্ধ করে ফার্স্ট বেঙ্গল ক্যাভালরিতে ছুটে যেতে? মঞ্জুর চুপ করে রইলেন। জিয়া বললেন, হিটলারের ডেজার্ট ফক্স জেনারেল রোমেলের একটি কথা আমার খুব পছন্দ। জেনারেল রোমেল বলতেন, সবাই চোখ কান খোলা রাখে, আমি নাকও খোলা রাখি, গন্ধ শুকি, বিপদের গন্ধ শোকা যায়। আপনি তাহলে নাক খোলা রেখেছেন? ইয়েস, মাই নোজেস আর ওপেন। কর্নেল ফারুক পূর্ণ সামরিক পোশাকে ফার্স্ট বেঙ্গল ক্যাভালরিতে উপস্থিত হয়েছেন তারিখ 24শে সেপ্টেম্বর। তাকে দেখে অফিসার এবং সৈনিকেরা উল্লাসে ফেটে পড়েছে। কর্নেল ফারুক স্বপ্নে যেমনটা দেখেছেন তেমন ঘটনাও ঘটল। কিছু সৈনিক তাকে কাঁধে নিয়ে চিৎকার করতে লাগল, কর্নেল ফারুক জিন্দাবাদ। একটি ট্যাঙ্ক থেকে শূন্যে 3বার উল্লাসের গোলাবর্ষণ করা হয়, পূর্ণ রাজকীয় সংবর্ধনা। কর্নেল ফারুকের নিজস্ব সৈনিক বেঙ্গল ল্যান্সার বগুড়ায়। তাদের কাছে ফারুকের আগমন সংবাদ পৌঁছে গেছে। তারা ভয়াবহ হইচই শুরু করেছে। তাদের দাবি, কর্নেল ফারুক আমাদের প্রধান, তাকে আমাদের মধ্যে চাই, তাকে ছাড়া আমাদের চলবে না। কর্নেল ফারুক বগুড়া ক্যান্টনমেন্টে তার নিজের ইউনিট বেঙ্গল ল্যান্সারের কাছে উপস্থিত হলেন 25 সেপ্টেম্বর। বেঙ্গল ল্যান্সারের অফিসার ও জওয়ানদের আনন্দ এভারেস্টের চূড়ায় স্পর্শ করল। সেই দিনই মেজর ডালিম ব্যাংকক থেকে ঢাকায় উপস্থিত। দ্বিতীয় অভ্যুত্থানের ক্ষেত্র প্রস্তুত। কর্নেল ফারুক তার ট্যাঙ্ক বাহিনী নিয়ে ঢাকার দিকে রওনা হলেই হয়। জিয়া প্রেসিডেন্ট ভবনে কর্নেল ফারুকের বাবাকে ডেকে এনেছেন। যথারীতি জিয়ার চোখ সন্ধ্যার পরও কালো চশমায় ঢাকা। তার চোখের ভাষা পড়ার কোনো উপায়ই নেই। প্রেসিডেন্ট জিয়া কর্নেল ফারুকের বাবার দিকে সামান্য ঝুঁকে এসে বললেন, আপনার ছেলের উপর আমি যথেষ্টই বিরক্ত হয়েছি। তাকে অনেকখানি প্রশ্রয় দেওয়া হয়েছে, আর দেওয়া হবে না। আমি তার পরিকল্পনার কথা জানি। সে ট্যাঙ্ক বহন নিয়ে ঢাকার দিকে রওনা হবে। আমি আরিচা ফেরিঘাটে একটি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট পাঠিয়ে দিয়েছি। তারা ট্যাঙ্ক রেজিমেন্ট প্রতিহত করবে। বিমান বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্র তারা বোমাবর্ষণ করবে। বেঙ্গল ল্যান্সার পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও আমার কিছু যায় আসে না। আপনি কি আমার কথা মন দিয়ে শুনছেন? আমি আপনার কথা মন দিয়ে শুনে কিছু হবে না। আমার ছেলেকে মন দিয়ে শুনতে হবে। আপনি তাকে শোনাবেন? আমি শোনাব? হ্যাঁ, একটি আর্মি হেলিকপ্টার আপনাকে আপনার ছেলের কাছে নিয়ে যাবে। কখন? এখন, এই মুহূর্তে। আপনি আপনার ছেলেকে নিয়ে এই হেলিকপ্টারেই ফেরত আসবেন। আমার ছেলেকে কি গ্রেফতার করা হবে? না, বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। আপনি কথা দিচ্ছেন? প্রেসিডেন্ট জিয়া বললেন, আমি কখনোই কথা দিই না, কিন্তু আপনাকে কথা দিচ্ছি। কর্নেল ফারুকের বৃদ্ধ পিতা ছেলেকে নিয়ে সেই হেলিকপ্টারে করেই ফিরলেন। কঠিন পাহারায় কর্নেল ফারুক, মেজর রশিদ এবং মেজর ডালিমকে ব্যাংককগামী এক প্লেনে তুলে দেওয়া হল। কাকতালীয়ভাবে দিনটি ছিল শুক্রবার। প্রেসিডেন্ট ভবনে জিয়াউর রহমান রাতের ডিনার সারছেন। ছোট টিফিন ক্যারিয়ারের ডিনার ক্যান্টনমেন্টে তার বাসা থেকে এসেছে। মেনু দেওয়া হল, পটল ভাজি, মলা মাছের ঝোল, ডিমের ঝোল, ডাল। জিয়া বিড়বিড় করে বললেন, আমি সবসময় বলি ডিনার বা লাঞ্চে যেন আমাকে 3টা আইটেমের বেশি দেওয়া না হয়। এরা সবসময় আমার আদেশ ভঙ্গ করে। আই ডোন্ট লাইক দ্যাট। জিয়ার সামনে জেনারেল মঞ্জুর বসে আছেন। তার গায়ে জেনারেলের পূর্ণ পোশাক, তার মুখ মলিন। জিয়া বললেন, তুমি কি কিছু বলতে এসেছ, নাকি আমি কিভাবে ডিনার করি তা দেখতে এসেছ? আমি কিছু বলতে এসেছি। বলে ফেলো। পেটে কথা জমা করে রাখলে আলসার হয়। আমি চাই না আমার অফিসাররা আলসারের রোগী হোক। জেনারেল মঞ্জুর বললেন, কর্নেল ফারুককে সমর্থন জানিয়ে যেসব অফিসার ও সৈনিক আনন্দ করেছে তাদের সবাইকে আপনি গ্রেফতার করেছেন। সামরিক আদালতে বিচারও শুরু হয়েছে। সেটাই কি স্বাভাবিক না? না। না কেন?
যার কারণে আজকের এই সামরিক আদালত সেই কর্নেল ফারুককে কিন্তু আপনি ছেড়ে দিয়েছেন, তার বিচার করেননি। জিয়া শান্ত গলায় বললেন, আমার সঙ্গে তর্ক করবে না, আমি তার্কিক পছন্দ করি না, অকর্মরাই তর্ক পছন্দ করে। একটা কথা শুধু খেয়াল রাখবে, বাংলাদেশ শক্তের ভক্ত। শক্ত জিয়াউর রহমান তার শক্তি দেখাতে শুরু করলেন। মাত্র 2 মাসে জিয়াউর রহমানের নির্দেশে গঠিত সামরিক আদালতে সরকারি নথিপত্রের হিসাবে 1977 সনের 9 অক্টোবর পর্যন্ত 1143 জন সৈনিক ও অফিসারকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে। বাংলাদেশের কারাগারের বাতাস তরুণ সব সৈনিক ও অফিসারের দীর্ঘশ্বাস এবং হতাশ ক্রন্দনে বিষাক্ত হয়েছিল। আহারে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পূর্ণদেশ। খনা। জিয়াউর রহমানের 5 বছরের শাসনে প্রতি মাঘের শেষে বর্ষণ হয়েছিল কিনা তার হিসাব কেউ রাখেনি। তবে এই 5 বছরে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। অতি বর্ষণে বন্যা না, খরা না, জলোচ্ছ্বাস না। দেশে কাপড়ের অভাব কিছুটা দূর হল, দ্রব্যমূল্য লাগাম ছাড়া হল না। বাংলাদেশের নদীতে প্রচুর ইলিশ ধরা পড়তে লাগল। বাংলাদেশের মানুষ মনে করতে শুরু করল অনেকদিন পর তারা এমন একজন রাষ্ট্রপ্রধান পেয়েছেন যিনি সৎ। নিজের জন্যে কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা লুটপাটের চিন্তা তার মাথায় নেই, বরং তার মাথায় আছে দেশের জন্য চিন্তা। তিনি খাল কেটে দেশ বদলাতে চান। জিয়া মানুষটা সৎ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। লোক দেখানো সৎ না, আসলেই সৎ। তার মৃত্যুর পর দেখা গেল জিয়া পরিবারের কোনো সঞ্চয় নেই। বাংলাদেশ সরকার জিয়া পরিবারের সাহায্যে তখন এগিয়ে এলো। বাংলাদেশ সরকার যা করল তা হল: 1. জরুরি ভিত্তিতে 10 লক্ষ টাকা নগদ মঞ্জুরি। 2. 1 টাকা দামে ঢাকায় অভিজাত এলাকায় বিশাল বাড়ি বিক্রি। 3. 25 বৎসর না হওয়া পর্যন্ত জিয়াউর রহমানের 2 পুত্র তারেক এবং কোকর দেশের ভেতর কিংবা দেশের বাইরের পড়াশোনার সমস্ত খরচ সরকারের। এই সময়ে 2 ছেলে মাথাপিছু 1500 টাকা ভাতাও পেতে থাকবে। 4. সরকার বেগম খালেদা জিয়া এবং তার 2 পুত্রের দেশের ভেতর ও বাইরের সমস্ত খরচ বহন করবে। 5. সরকার এই পরিবারের জন্য একটি গাড়ি দেবেন। গাড়ির ড্রাইভার ও পেট্রোল খরচ সরকার বহন করবেন। 6. এই পরিবারকে একটি টেলিফোন বরাদ্দ করা হবে। টেলিফোনের খরচ সরকার বহন করবে। 7. খালেদা জিয়ার বাড়িতে গ্যাস, বিদ্যুৎ ও পানির খরচ সরকার বহন করবে। বাড়ি পাহারার ব্যবস্থাও সরকার করবে। 8. খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবং 5 জন গৃহভৃত্যের খরচ সরকার বহন করবে। এগুলি হল জিয়াউর রহমানের মৃত্যুর পরের ব্যবস্থা। তার আগে ফিরে যাই। অর্থনৈতিকভাবে অতি সৎ একজন মানুষের দেখা পেয়ে বাংলাদেশের মানুষ আনন্দিত হল। মূল কারণ, রাষ্ট্রপ্রধান হিসেবে এই ধরনের মানুষ তারা আগে দেখেনি। বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিকেরা জিয়ার, বিশেষ করে তার খালকাটা প্রকল্পকে সমর্থন জানালেন। কবি শামসুর রহমানকে এক খালকাটা উৎসবে লাল টাই পরে ঘুরে বেড়াতে দেখা গেল। প্রচার মাধ্যমগুলি জিয়াউর রহমানের সততার গল্প প্রচার করতে শুরু করল। যেমন, এই মানুষটির 2টি মাত্র সার। উনি যখন বিদেশে যান তখন আলাদা বিমানে যান না, সাধারণ যাত্রীবাহী বিমানে যান। বিমানের খাবার খান না, টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে যান। জিয়াউর রহমান বিদেশে বেশ কিছু ভালো বন্ধু পেলেন, যেমন সৌদি আরবের বাদশাহ। বাদশার নিমন্ত্রণে জিয়া সৌদি আরব গেলেন। সঙ্গে করে বাদশার জন্য উপহার হিসেবে 500 নিম গাছের চারা নিয়ে গেলেন। ব্যতিক্রমী এই উপহার দেখে বাদশাহ অবাক এবং আনন্দিত হলেন। বিশেষ তত্ত্বাবধানে 500 চারা লাগানো হল। সৌদি আরবের জন্যে গাছগুলি আশীর্বাদের মতো হল। ধূসর মরুভূমিতে নিয়ে এলো সবুজের মায়া। সৌদি আরবের নিম গাছের নাম জিয়া গাছ। বেলজিয়ামের রাজা ও রানীর সঙ্গে জিয়াউর রহমানের বিশেষ ঘনিষ্ঠতা হল। তিনি তাদের জন্য বাংলাদেশের 2টি হস্তি শাবক উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন। এই 2 হস্তি শাবকের স্থান হল রানীর ব্যক্তিগত চিড়িয়াখানায়। জিয়ার আমন্ত্রণে রাজা রানী বাংলাদেশ সফরে এলেন। জিয়াউর রহমান অতি ভাগ্যবান মানুষদের একজন। মাত্র 43 বছর বয়সে তিনি বাংলাদেশের 7ম প্রেসিডেন্ট। 1977 সালের 21শে এপ্রিল প্রেসিডেন্ট বিচারপতি সায়েম এক ঘোষণায় জানান, আমি সাদাত মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছি। সুতরাং আমি মেজর জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছি এবং তাঁর কাছে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করেছি। শারীরিক অসুস্থতায় কাতর হয়ে প্রেসিডেন্ট সায়েম জিয়াকে প্রেসিডেন্ট বানাননি। জিয়া এই ঘোষণা দিতে তাকে বাধ্য করেছিলেন।
রাষ্ট্রের সব ক্ষমতা হাতে নিয়ে জিয়াউর রহমান স্বৈরশাসক হয়ে গেলেও বাংলাদেশের অনেক মানুষ ব্যাপারটা বুঝতে পারল না। তারা ভাবল, কি শক্তিমান প্রেসিডেন্ট, এমন মানুষই আমাদের প্রয়োজন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কঠিন যুদ্ধাপরাধীদের গোলাম আজম পাকিস্তান থেকে ফিরিয়ে এনে নাগরিকত্ব দিলেন এবং বিশেষ ক্ষমতায় বসালেন। সামরিক শৃঙ্খলার অজুহাতে সেবাই ও অফিসারদের গোপন সামরিক আদালতে বিচার হতেই থাকল। এদের দীর্ঘনিশ্বাস জমা হল চট্টগ্রামের সার্কিট হাউসে। তারিখ ৩০ মে রাত ১১টা। জিয়া প্রাণ হারান তার এক সময়ের সাথী জেনারেল মঞ্জুরের পাঠানো ঘাতক বাহিনীর হাতে। জেনারেল মঞ্জুরের পরিচয় দেওয়া যেতে পারে। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী অফিসারদের একজন। মাত্র ২০ বছর বয়সে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের শিয়ালকোটে বন্দী ছিলেন। সেখান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। শিয়ালকোট থেকে তাঁর সঙ্গে আরও একজন পালিয়েছিলেন, তার নাম কর্নেল তাহের। এই দুজনেই মুক্তিযুদ্ধের বীরত্ব প্রদর্শনের জন্য বীরুত্তম খেতাবধারী। বলা হয়ে থাকে, জেনারেল মঞ্জুর তার রূপবতী স্ত্রী দ্বারা পরিচালিত ছিলেন। এই স্ত্রী মঞ্জুরের শেষ দিন পর্যন্ত তার সঙ্গী ছিলেন। সেনা অভ্যুত্থান ঘটানো এবং জিয়া হত্যার পেছনে প্রলয়ঙ্করী স্ত্রী বুদ্ধি কাজ করে থাকতে পারে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দেয়াল। পড়ছিলাম এর ৭ম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।